শিবতলা নামক একটি ছোট্ট গ্রামে একটি সুখী পরিবার বসবাস করত। দিনমজুর অমল, তার স্ত্রী মিনতি, তাদের একমাত্র আদরের কন্যা টুম্পা, বৃদ্ধ মা ও ছোট ভাই শ্যামলকে নিয়ে বসবাস করত। অমল ও শ্যামল দুই ভাই ছোট থাকতেই তাদের বাবা মারা যায়। তখন থেকেই ছোট ভাই শ্যামল দোকানের কাজ করত, বড় ভাই অমল দিনমজুরের কাজ করত জমিদারের গোদামে। এইভাবেই তারা অনেক কষ্টে সংসার চালাতো। হ্যাঁ রে ভাই শ্যামল, দিনকে দিন বাজারের সমস্ত জিনিসপত্রের দাম আগুনের মতো বেড়ে চলেছে। আমাদের কাজের কিন্তু একটু মাইনে বাড়ছে না। এতে করে পরিবারের সংসার ও সন্তানদের পড়াশোনা চালাতে হিমশিম খেতে হচ্ছে। হ্যাঁ বর্দা, তুমি একটা তাজা কথা বলেছ। এত জিনিসপত্রের দাম বাড়তে থাকলে আমাদের মতো গরিবদের একটা সময় না খেয়েই থাকতে হবে। হ্যাঁ রে ভাই, খাওয়ার কথা শুনে পেটের মধ্যে অনেক ক্ষুধা লেগে গেল। চল চল তাড়াতাড়ি খেয়ে আবার কাজে লেগে পড়ি। হ্যাঁ দাদা, একদম ঠিক বলেছ। দেরি হলে অনেক কথা শোনাতে ছাড়বে না। চলো এবার তাড়াতাড়ি যাই। মিনতি, ও মিনতি, তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দাও, না হলে অনেক দেরি হয়ে যাবে তো রান্না শেষ হতে। মা, ও মা, দেখো না বাবা খাবার খেতে চাইছে। চলো না মা, আজকের মতো আমাকে ছুটি দিয়ে দাও, আর পড়াতে হবে না মা, কেমন? অমনি তোর ফাঁকিবাজি। তুই আগে এইটুকু পড়া তৈরি করবি, তারপর তোর বাবাকে ভাত রান্না করে দেব। বৌমা, অমল আর শ্যামল খাবার খেয়ে কাজে যাবে। তাড়াতাড়ি ভাত বসিয়ে দাও রে মা, না হলে ওদের আবার কথা শোনাবে জমিদার বাবু। তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দাও। হ্যাঁ মা, দিচ্ছি। আপনি তো জানেন আমার টুম্পা মায়ের সামনে বার্ষিক পরীক্ষা, উঠে গেলেই ফাঁকিবাজি শুরু হয়ে যাবে। ওকে আগে একটু পড়িয়ে নি, তারপরে যাচ্ছি মা। ঠাম্মি, ও ঠাম্মি, দেখো না মা আমাকে কখন থেকে শুধু পড়িয়েই যাচ্ছে। তুমি একটু বলো না ঠাম্মি। দিদি ভাই, মায়ের থেকে আর কেউ ভালো চায় না এই পৃথিবীতে। মা যা বলে তাই শোনো দিদি ভাই। বৌমা, ছেলেরা তো কাজে চলে যাবে, তাহলে তুমি দিদি ভাইকে ভালো করে পড়িয়ে নাও। আমি যে ভাতটা বসিয়ে আনাজ কাটতে বসে পড়ি। তুমি তাহলে ভালো করে পড়িয়ে নাও দিদি ভাইকে। ঠিক আছে মা, তাহলে তো অনেক ভালোই হয়। এরপর মনিকার শাশুড়ি গিয়ে ছেলেদের জন্য রান্না বান্না করে তাদের খাবার খেতে দেয়। কি ব্যাপার মা, তুমি খাবার দিচ্ছ? মনিকা আর টুম্পা ওরা কোথায়? ওদের তো দেখছি না। বাবারে, বৌমা একটু টুম্পা দিদি ভাইকে পড়াচ্ছে। সামনে পরীক্ষা তো, তাই আমি সব রান্না বান্না করেছি। কি বললে মা তুমি? তুমি এই বুড়ো বয়সে এতগুলো রান্না করলে? আর মনিকা, ও কি করলো? ও কি ঘাস কাটছিল নাকি? বর্দা, মনিকা বৌদি তো রোজ রোজই আমাদের জন্য কত কাজই করে। একটা দিন না হয় টুম্পা মামনিকে পড়াশোনা করানোর জন্য মা তাকে সহযোগিতা করেছে, এতে তো মন্দ নেই ভাই। প্রতিদিন যে বৌদিকেই করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই দাদা। হ্যাঁ রে বাবা অমল, এইটুকু বিষয় নিয়ে এত কেন উত্তেজিত হচ্ছিস? বাড়ির বউরাই কি সব সময় কাজ করবে? আর শাশুড়িরা কাজ করলে বউরা কি খারাপ হয়ে যায়? না রে বাবা না, বাড়ির শাশুড়িদেরও মাঝে মধ্যে একটু সাহায্য করা উচিত, বুঝেছিস? এরপর তারা দুই ভাই খাবার দাবার খেয়ে কাজে চলে যায়। অন্যদিকে মনিকা ক্লান্ত হয়ে তার মেয়েকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়ে। কি ব্যাপার, বৌমাকে সেই কখন ডেকে এলাম, বৌমা তো এখনো এলো না। মনে হয় পড়াতে পড়াতে ভুলে গেছে। যাই, বৌমার ঘরে গিয়েই খাবারটা আমি দিয়ে আসি এক্ষুনি। আরে ও বৌমা, না খেয়েই ঘুমিয়ে গেলে? বৌমা, খাবারটা খেয়ে নাও। অনেক ডাকাডাকি করেও তার ছেলের বউ তার ডাকে উত্তর দেয় না। মনে হচ্ছে বেচারি অনেক ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। ঠিক আছে, খাবারটা তুলে রাখি, উঠলে না হয় খেয়ে নেবে। আরে বিমলা কাকিমা, আপনি হঠাৎ এই ঘাটের পাড়ে কি করছেন? হ্যাঁ, ওই অনেকগুলো বাসনপত্র জমে গিয়েছিল তো, ওগুলোই আগে একটু ধুতে এসেছি। তা তুই কেমন আছিস মা?
এতক্ষণ তো বেশ ছিলাম, তোমার এই অবস্থা দেখার পর একদমই ভালো নেই গো কাকিমা। একটা ছেলের বউ থাকতে এই বুড়ো বয়সে কিনা তোমাকে এত কাজ করায়, ছি 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 ছি। আরে এইসব কি বলছো মা, ছেলের বউ তো রোজই করে। আজকে একটু ক্লান্ত হয়ে ঘরে বিশ্রাম নিচ্ছে, তাই একটু বুড়ো বয়সে শরীরটাকে একটু নাড়াচাড়া করে কটা কাজ করেছি। এতে এত জ্বলছে কেন তোমাদের, সেটাই তো বুঝলাম না। কিছু হলেই ছেলের বউয়ের দোষ। এই ছেলের বউয়ের দোষ দেওয়াটা কবে বন্ধ করবি তোরা শুনি? দুপুরের দিকে বিমলা দেবীর শরীর অসুস্থ হয়ে পড়ে। ইস মা, আপনার যে কত জ্বর উঠেছে, জ্বরে আপনার গাটা পুড়ে যাচ্ছে। আমি ঘুমাচ্ছিলাম, আপনি আমায় ডাক দিতে পারতেন মা। আপনি কেন এত কাজ করতে গেলেন? আমার জন্যই আপনার এমন হলো। হায় ঈশ্বর, এ কি হলো? আরে বৌমা, এতে তুই নিজেকে দোষ দিচ্ছিস কেন? তোর কি দোষ? আমিই তো সব সময় বসে থাকি। আজ হঠাৎ করে কাজ করতে গিয়ে বয়সের দোষে একটু অসুস্থ হয়ে গেছি, বুঝেছিস? না না মা, ওসব আর বলবেন না। এরপর আপনি আর কোনোদিন ঘরের একটি কাজও করবেন না। আপনি এবার বিশ্রাম করুন। আমি আপনার জন্য রান্না বান্না করে আপনার ওষুধ খাইয়ে দিচ্ছি। এরপর মনিকা শাশুড়ি মায়ের জন্য সঙ্গে সঙ্গে রান্না বান্না করতে থাকে। কিরে, তোর যে দায়িত্বটা দিয়েছিলাম যে বিমলার পরিবারে আগুন লাগাতে, সেটা কি করেছিস নাকি? মা, আমি তো অনেক চেষ্টা করেছি, কিন্তু বিমলা কাকিমা তার ছেলের বউকে অনেক ভালোবাসে। কোনোভাবেই পারলাম না মা। কি হবে এবার? ওরে মুখপুরি, একটা কাজও তোকে দিয়ে ঠিক মতো হয় না। এই এলাকার ৯৯টা বউ শাশুড়ির মধ্যে গন্ডগোল লাগিয়ে সংসার ভেঙে দিয়েছি। এই একটা কাজ তোকে দিয়েছিলাম, কিন্তু এটাও তুই পারিসনি। শোন, ওদের সংসারে যদি আগুন লাগাতে না পারিস, তোকে কিন্তু আমার ছেলের বউ হিসেবে রাখবো না, বুঝেছিস? না না মা, ও মা, এমন করে বলবেন না। আমার সংসার বাঁচানোর জন্য আমি পৃথিবীর সব কিছু করতে পারি। দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না মা। আমার যে আপনারা ছাড়া আর কেউ নেই মা। দুপুরের দিকে অমল আর শ্যামল কাছ থেকে বাড়ি ফিরছিল। তখনই, প্রণাম দাদারা, আপনারা কেমন আছেন? আরে রিনা বৌদি, আমরা তো ভালোই আছি। হঠাৎ তুমি আমাদের পথে কি মনে করে? কোনো সমস্যা তোমার থাকলে বলো আমাদের। দাদারা, আমার আর কি সমস্যা থাকবে বলো? আমি তো তোমাদের আমার একমাত্র দাদা ভাবি, তাই তোমাদের কাছে একটা কথা বলতে এলাম। তোমরা যখন চলে যাও, তোমাদের বৃদ্ধ মাকে তোমাদের বাড়ির বউ খাটিয়ে মারে, সারা দিন ধরে খাটাতে খাটাতে। বাড়ি গিয়ে দেখবে তোমাদের মাকে কেমন অসুস্থ করে ফেলেছে। হায় ঈশ্বর, কি যুগ এলো! কি ভালো শাশুড়িটার উপর এমন অত্যাচার! এর বিচার ঠিক করবে। ছি বউ, ছি। তোমার থেকে এরকম আশা আমার কোনো দিনই ছিল না। আমার মা তোমাকে কত ভালোবাসে, আর তুমি কিনা সেই মাকে আমরা চলে গেলে খাটিয়ে খাটিয়ে কাজ করে নাও। আজ এমন অসুস্থ করে দিলে তার জন্য। না বৌদি, এই কাজটা তুমি একদমই ঠিক করনি। তুমি যেটা করেছো এটা খুবই অন্যায় করেছো। ছি বৌদি, ছি। এইসব তোমরা কি বলছো আমাকে? আমি মাকে কাজ করিয়ে অসুস্থ করে দিয়েছি মানে? তোমরা না জেনে এমন অপবাদ কেন দিচ্ছ আমার ওপরে? অমল, শ্যামল, তোদের লজ্জা করছে না? নিজের মায়ের সামনে বাড়ির বউকে এমনভাবে কথা শোনাচ্ছিস, তাও আবার বিনা দোষে। তোদের এই সব ভুলভাল কথা কেন বলছে যে বৌমা আমায় দিয়ে কাজ করিয়েছে? যা করেছি আমি নিজেই করেছি। মা, তুমি তো মনিকাকে নিজের মেয়ের মতো ভালোবাসো, সেই জন্যই তুমি ওর দোষ ঢাকার জন্য এইসব বলছো। কিন্তু আমি এইসব বিশ্বাস করি না। মনিকা, এরপর থেকে তুমি থাকতে যদি আমার মায়ের একটা কাজও করা লাগে, তাহলে তোমার মতো মহিলার সংসার আমি করব না। মনে থাকে যেন আমার কথাটা। এরপর মনিকা মন খারাপ করে পুকুর ঘাটে এসে বসে। আজকে আমার স্বামী আমায় বিনা দোষে কতগুলো কথা শোনালো। সে আমার সাথে সংসারও করবে না বলে দিল,
অথচ আমি আমার শাশুড়িকে কোনোদিন শাশুড়ি মনে করিনি, তাকে মা মনে করে ভালোবেসেছি। তখনই দুই কুটনি প্রতিবেশী সেখানে আসে। আরে তুমি বিমলা দেবীর বৌমা না? কাঁদছো কেন মা? না না মাসিমা, তেমন কিছুই না, আমি কাঁদছি না। আপনি তো কাঁদতে পারবেন না গো দিদি, আপনার চোখে মুখেই ফুটে উঠেছে অশান্তির ছায়া। শত হোক আমরা তো প্রতিবেশী, দুঃখটা বুঝি, আমরা সবই শুনেছি। আহারে, নিজের মায়ের কথায় আপনাকে কতই না বকলো। ছি 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 দিদি, ছি। তা মা, কখনো কি ভেবে দেখেছো শাশুড়িকে তুমি খাঁটি অসুস্থ করে দিয়েছো? এই কথাটা তোমার স্বামীর কানে কে দিল? তোমার শাশুড়িই দিয়েছে, যে তোমাদের মাঝে অশান্তি করে তোলার জন্য। আর এর সামনাসামনি মুখোশ পরে ভালো সেজে থাকে, এমন শাশুড়ির থেকে সাবধানে থাকবে, বুঝলে কি বললাম? ঠাম্মি, ও ঠাম্মি, তোমার শরীরটা এখন কেমন আছে গো? একটু কি ভালো লাগছে? হ্যাঁ রে দিদি ভাই, তোর মা যেভাবে সেবা করছে, আমি না ভালো হয়ে কোথায় যাব বলতো? কি রে টুম্পা, পড়াশোনা বাদ দিয়ে সারাদিন এই ঘরে তুই কি করিস বল তো আমায়? ও মা, ঠাম্মির শরীরের খোঁজ নিতে এসেছি। ঠাম্মি তো অসুস্থ, তাই না? তোর ঠাম্মির শরীরের সেবা যত্ন করার জন্য আমি তো আছি, তোর বারবার খোঁজ নেওয়ার প্রয়োজন নেই। আর ফারদার তোকে যেন এই ঘরে না দেখি। যা এখান থেকে, এক্ষুনি যা। হ্যাঁ রে বৌমা, দিদি ভাই তো আমার কাছে একটু খোঁজ নিতে এসেছিল, এতে এত রাগ করছিস কেন তুই? তোর কি কিছু হয়েছে রে? তোর কি মন খারাপ? এই আমার কাছে বস একটু, কি হয়েছে বল তোর? এসব আপনি কি বলছেন মা? নিজের সন্তানের ভবিষ্যতের জন্য একটু শাসনও করতে পারবো না? নতুন বউ হয়ে এই বাড়িতে আসার পর থেকে মনিকা তো কোনোদিন আমার সাথে এইভাবে কথা বলেনি। তাহলে আজ হঠাৎ আমার দ্বারা এমন কি ভুল হয়ে গেল যে এমনভাবে কথা বলল? অন্যদিকে অমল প্রতিদিনের মতোই কাজ করছিল। হঠাৎ তার বুকে ভীষণ পরিমাণে ব্যথা অনুভব হয়, আর সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে অমনি অজ্ঞান হয়ে যায়। সঙ্গে সঙ্গে শ্যামল গ্রামের এক ডাক্তার মহিলাকে তাদের বাড়িতে নিয়ে আসে। ডাক্তার দিদি, আমার ভাইয়ের হঠাৎ কি হলো? সে অজ্ঞান হয়ে পড়েছিল কেন? বলুন না দিদি। হ্যাঁ গো ডাক্তার বা, বলো না আমার ছেলেটার কি হয়েছে। আপনারা শান্ত থাকুন, আমি পরীক্ষা নিরীক্ষা করে যতটুকু বুঝলাম, অনেক বেশি ভারী কিছু বহন করার কারণে ওনার কোমরের দিকের হাড়টা একটু ক্ষয়ে গেছে। ঠিকমতো পুষ্টিকর খাবার না খাওয়ার জন্য উনি অপুষ্টিতে ভুগছেন। ওনাকে এবার থেকে বিশ্রামে থাকতে হবে। এরপর সেই মহিলা নার্স সেখান থেকে চলে যায়। হায় ঈশ্বর, টুম্পা তো এখন বড় হচ্ছে, কত খরচ একটা সংসারে, এর মধ্যেই উনি বিছানায় পড়ে গেলেন। এবার এই সংসারের কি হবে? ওরে মা, তুই কেন কাঁদছিস? আমরা আছি তো, আমরা থাকতে তোর চিন্তা কিসের শুনি? কাঁদিস না মা, কাঁদিস না। হ্যাঁ বড় বৌদি, বড়দা তো এই সংসারের জন্য অনেক করলো, এবার না হয় বড়দা বিশ্রাম করুক, আর এই সংসারের পাশাপাশি তোমার টুম্পার ও তোমাদের সকলের দায়িত্ব না হয় আজকে থেকে আমি নিলাম। তুমি চিন্তা করো না একদম। হ্যাঁ রে শ্যামল, দেখতে দেখতে তোর বয়স তো অনেক হয়ে গেল। এবার তুই সময় থাকতে একটা ভালো মেয়ে বিয়ে করে নে। তাছাড়া আমার বড় ছেলে অসুস্থ হওয়ার পর থেকে বড় বৌমাটারও মনটা একটুও ভালো থাকে না। আরেকজন ঘরে আসলে দুজনা মিলেমিশে সুখে সংসার গড়ে তুলবে। বুঝেছিস বাপধন, কি বললাম আমি? মা, সবই তো বুঝলাম, কিন্তু এই সংসারে তো এমনিতেই অনেক অভাব, অনেক কষ্টে সংসারের বোঝা সামলাচ্ছি। এর মধ্যে যদি আরেকজন সদস্য বৃদ্ধি পায় তাহলে কিভাবে চলবে মা? বাবারে, অভাব অনটন কম বেশি প্রত্যেকটা গরিবের বাড়িতেই থাকে। তাই বলে কি বিয়ে করা বাদ দিয়ে দিলে হবে নাকি? সব কিছুর তো একটা সময় টময় থাকে। আর কথা বাড়াস না বাবা, এবার বিয়েটা কর। এরপর কিছুদিনের মধ্যেই শ্যামল পাশের গ্রামের রবি কৃষকের একমাত্র মেয়েকে বিবাহ করে নেয়।
ছোট বৌমা, গরিবের বাড়িতে তোমাকে স্বাগতম। আমরা গরিব হতে পারি, আমাদের সংসারে সুখের কোনো অভাব নেই বৌমা। হ্যাঁ ছোট, তোর যে কোনো সমস্যা হলে এই বড় দিদিকে নিঃসংকোচে বলবি, ঠিক আছে বোন আমার? মা, দিদি, আজকে থেকে আমি আপনাদের নিজের মা এবং দিদির মতোই ভালোবাসবো। এই কথা বলে ছোট বউ যেই কিনা শাশুড়ি মায়ের পা ছুঁয়ে প্রণাম করতে যাবে, তখনই আরে বৌমা, এ কি করছিস তুই? আমার পা ছুঁতে হবে না, তোর জায়গা তো আমার মনে। আমার দুইটা ছেলের বউ, দুই চোখের মনে। আমি শুধু চাই তোরা সারা জীবন সুখে থাক। আরে ছোট, তুই এসব কি করছিস? নতুন বিয়ে হয়ে আসতে না আসতেই এখনই থালা বাসন মাজতে শুরু করে দিয়েছিস, আর কয়দিন পর থেকে কাজ শুরু করবি তো? না দিদি, এতদিন তো তুমি অনেক কাজ করেছো, এবার তুমি বিশ্রাম করবে আর আমি সংসারের সমস্ত কাজ করব। পাগলি মেয়ে, সংসারের কাজ করার সময় তো পড়েই আছে, এই নতুন নতুন বিয়ের সময় কি আর থাকবে? নতুন বউ কাজ করলে প্রতিবেশীরা কি বলবে বলতো? যা তো, ওঠ এখন। না দিদি, আমি তোমার কোনো কথাই শুনবো না, আর প্রতিবেশীদের কথা কানে নেবে না। তুমি আজকে থেকে বিশ্রাম করবে, ব্যাস, এই আমি বলে দিলাম। আরে বউ, তুমি আজ এত তাড়াতাড়ি ঘরে চলে এলে? তোমার কি সব কাজ শেষ হয়ে গেছে আজকে? না গো, কাজ শেষ হবে কি? কাজ তো করতেই দিচ্ছে না শ্যামলের বউ, নিজ হাতে সব দায়িত্ব নিয়েছে। তাই নাকি? তাহলে আমার ছোট ভাইয়ের বউ দেখি খুব লক্ষ্মী। আহারে, শরীরের অবস্থা এত খারাপ যে ভাইয়ের বউটাকে এখনো পর্যন্ত কিচ্ছু দিতে পারলাম না। হায় ঈশ্বর। আরে, তুমি বিমলা কাকিমার ছোট ছেলের নতুন বউ না? এ মা, তুমি তো খুব সুন্দর। হ্যাঁ, কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি তোমাদের পাশের বাড়ির প্রতিবেশী গো। তা তুমি কেবল নতুন বিয়ে করে এলে, তা এক্ষুনি কি তোমার বৌদি তোমার বাড়ির কাজে লাগিয়ে দিয়েছে নাকি? ছ্যা 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 ছ্যা, এক্ষুনি এসব, বাকি দিন তো পড়েই আছে। আহা গো দিদি, আপনি এসব কি বলছেন? নতুন বউদের বিয়ে করে আসার পর কাজ করাটা বুঝি অন্যায়? নিজের সংসারের কাজ নিজে করছি, নতুন বউ আর পুরনো বউ বলে তো কথা নয়। কিরে, নতুন বউয়ের কানে কান পড়া দিয়ে সংসারে তো আগুন জ্বালিয়ে দিয়েছিস তো নাকি? না মা, আমি অনেক চেষ্টা করার পরেও নতুন বউ আমার কোনো কথাই কান দিল না। মেয়েটা খুব ভালো গো। হয়েছে হয়েছে, অকম্মার ঢেকি, দেখতেও কালো, কাজে কর্মেও অষ্টরম্ভা। বুঝেছি, এবার আমাকেই ওর সংসারে গিয়ে আগুন জ্বালাতে হবে। যাই, আমি এক্ষুনি যাই। তা মনিকা, কেমন আছিস? এই তো মাসি, ভালো আছি। তা হঠাৎ আমাদের বাড়িতে আসলেন যে? শুনলাম তোর ছোট দেওর নাকি বিয়ে করে বউ ঘরে তুলেছে। তা বউ কোথায়? দেখছি না যে। দেখবেন কি করে গো মাসিমা, বউ তো সারাদিন সংসারের সব কাজেই ব্যস্ত থাকে। শ্যামলের বউটার রূপে একেবারে অনন্যা গো কাকিমা, একেবারে অনন্যা। আমার যে কি আরাম হয়েছে, আমাকে কাজই করতে দেয় না মেয়েটা। আচ্ছা মনিকা মা, তোকে নিজের মেয়ে মনে কইরে একখান কথা কই, অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ। পড়েছিস নিশ্চয়, এই নতুন ছেলের বউটা এসে যে এরকম ভাবে সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিচ্ছে, ভবিষ্যতে এই সংসারে আদৌ তুই কোনো ভাগ পাবি তো? সময় থাকতে থাকতে সংসারের ভাগাভাগিটা সেরে নে, না হলে কিন্তু অনেক বিপদ হবে তোর সামনে, বুঝেছিস? আর তোর শাশুড়ি মা কেমন ভিতরে ভিতরে তোকে দেখতেই পায় না, সেটা তো তুই আগেই প্রমাণ পেয়েছিস রে মা, বুঝলি? এসব তুমি কি বলছো মাসি? এমনভাবে এর আগে তো বিষয়গুলো কোনো দিনও ভাবিনি। কি গো বড় বৌমা, অমল আর টুম্পা কোথায়? মা, আপনার ছেলের এখানে উঠে এসে খেতে খুব কষ্ট হয়,
তাই টুম্পা আর উনি পাশের ঘরে বসে আছে। মা, আজকে প্রথম আপনাদের সবার জন্য আমি সমস্ত রান্না করেছি, কে জানাবেন কেমন? ওটা আমি তোমায় বলবো ভাবছিলাম বৌমা, রান্নাগুলো এত স্বাদ হয়েছে যে বলার নেই। এত স্বাদের রান্না এর আগে কোনো দিন খাইনি বৌমা। মা, আমিও তো কত রান্না করলাম এই বাড়িতে, কই কোনোদিন তো আমার হাতে রান্না খেয়ে এত সুনাম করেননি মা। এসব তুমি কি বলছো বৌদি? তোমার হাতের রান্না খেয়ে আমি কত সুনাম করেছি, সেসব কি তুমি ভুলে গেছো বৌদি? বৌমা, এইসব তুমি কি বলছো? নতুন বউ প্রথম ঘরের সমস্ত রান্না করেছে, তাই তা সুনাম করে উৎসাহ দিচ্ছি। এতে তুমি হিংসা কেন করছো বড় বৌমা? তুমি যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছ, বুঝলে তো? দেখো, দিন দিন আমার মেয়ে বড় হচ্ছে, তোমার ছোট ভাইও বিয়ে করেছে, কদিন পরে তার ঘরেও সন্তান হবে। ঝামেলা হবার আগেই আমরা যে যা সম্পত্তি ভাগাভাগি করে নিই। বুঝেছো আমি কি বললাম? এইসব তুমি কি বলছো? সম্পত্তি ভাগাভাগির প্রশ্ন কেন আসছে? আমরা তো সুখী পরিবার। তাছাড়া আমি কত বছর যাবত আমার ছোট ভাইয়ের কাঁধের উপর ভর করে খাচ্ছি। কোন মুখে আমি সম্পত্তি ভাগের কথা বলবো শুনি? তোমার কি হলো মনিকা, বলো তো? না না, এটা হতে পারে না, এমন হবে না বউ। কেন কেন হবে না? ছোট ভাইয়ের থেকে শেখো, ছোট ভাইয়ের বউয়ের কথাই ওঠে আর বসে, আর আমি কিছু বললেই তোমার গায়ে ফোসকা পড়ে যায়, কিছুই শোনো না তুমি। মা, তুমি হঠাৎ এখানে? কোনো দরকার ছিল নাকি তোমার? হ্যাঁ রে বাবা, তুই দুপুরে খেতে যেতে পারিসনি, তোর কোমরে ব্যথা, তাই ভাবলাম তোর খাবারটা ঘরেই দিয়ে আসি। কিন্তু বৌমার চেল্লাপাল্লি শুনলাম। কি মনিকা মা, কিছু হলো নাকি? কিছু হলে এই মাকে বল মা। মা, ওর মাথাটা খারাপ হয়ে গেছে। মা, ও সম্পত্তি ভাগাভাগির কথা বলছে। আমাদের মতে এরকম সুখী পারে আমরা কেন ভাগাভাগি করব মা? তুমি ওকে বোঝাও কিছু। বৌমাকে দেখছি দিন দিন কেমন যেন একটা হয়ে যাচ্ছে। তুই কি কোনো কারণে আমাদের উপরে রেগে আছিস মা? মা, আমি কিছু বললে আপনি সবসময় কেন এসব বলেন বলুন তো? আমি আমার স্বামীর ন্যায্য ভাগ চাইছি, ভাগাভাগি করতে বলেছি। আমি তো কোনো পাপের কথা বলিনি। আমার এই কথার মূল্য এই সংসারে কারো কাছেই নেই। মনিকা মা, তুই যেহেতু চেয়েছিস ভাগাভাগি হোক, তবে তাই হবে। এই সংসারের মধ্যে তোর কথার মূল্য কারো কাছে না থাকুক, আমার কাছে নিশ্চয়ই আছে। আজকে সন্ধ্যার পর পরিবারে সবাই মিলে সম্পত্তি ভাগাভাগি করব। আমি কোনোদিন ভাবিনি আমাদের এই সুখের পরিবারে সম্পত্তি ভাগাভাগি করতে হবে, তবে যেহেতু আজকে সেই মুহূর্ত এসেই গেছে, তবে তাই হোক। আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাড়িতে আমি বড় ছেলে আর বড় বৌমার নামে লিখে দেব। আর দক্ষিণ পাড়ের একটা ধানের জমি আছে, ওটা ছোট ছেলে আর ছোট ছেলের বউয়ের নামে লিখে দেব। কেমন? তোমরা সবাই খুশি তো? এতদিন প্রতিবেশীরা সত্য বলতো, আপনি সত্যিই আমায় দেখতে পারেন না। আপনি কি করে এই ভাঙা বাড়িটা আমার নামে লিখে দিলেন আর ওই ফলনের জমিটা ছোটর নামে লিখে দিলেন? কি সুন্দর সিদ্ধান্ত আপনার মা। মনিকা, তুই আমায় এমন বুঝিস কবে থেকে? আমায় না মায়ের মতো ভালোবাসতি? তোর স্বামীর অবস্থাটা ভালো না, সে এখন আর খেতে পারে না, তাই এই ঘরটা তোদের নামে লিখে দিলাম, যাতে থাকার জন্য কোনো অসুবিধা না হয়। আর ছোট বৌমার নামে একটা দানি জমি দিলাম, কারণ সে যে কোনো জায়গায় বাড়ি তৈরি করে গায়ে গতরে খেটে খুঁটে খেতে পারবে রে মা। তারপরও দিদি, তোমার যদি কোনো সমস্যা হয় তুমি সব কিছুই রেখে দাও। এই সহায় সম্পত্তি আমার চাই না দিদি, তুমি খুশি থাকলেই আমি খুশি। হয়েছে হয়েছে, করুণা করে ফেলেছেন আপনারা আমার উপর অনেক। আমার স্বামী তো এই সংসারের জন্য কম করেনি। এখন আমার স্বামী বিছানায় পড়ে গেছে দেখে সবাই মিলে করুণা করা শুরু করে দিয়েছেন। দিন শেষে কিনা এই ভাঙা বাড়িটা আমার কাঁধে ঘুচিয়ে দিচ্ছেন। ঠিক আছে, এই ভাঙা বাড়িতে আমি আর আমার স্বামী থাকবো, আপনাদের থাকার দরকার নেই।
বেরিয়ে যান আপনারা, এই ভাঙা বাড়ি থেকে বেরিয়ে যান। আর থাকতে চাই না আপনাদের সাথে, এক্ষুনি বেরিয়ে যান। মনিকা, এসব তুমি কি বলছো? কাকে কি বলছো তুমি? আমার মার সাথে এভাবে কেন কথা বলছো? তোমার সাহস তো কম না। ছি 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 ছি। অমল, আমি আবারও বলছি, আমার সামনে কোনোদিন আমার বৌমার সাথে খারাপ ব্যবহার করবি না। বৌমা, আমি তো তোর ভালোর জন্য এই সব করলাম, কিন্তু তুই যেহেতু ভুল বুঝে আমার বাড়ি ছেড়ে চলে যেতে বললি, আজকে আমি আমার ছোট ছেলে আর বৌমাকে নিয়ে চলেই যাচ্ছি। ভালো থাক। এরপর থেকে বিমলা দেবী তার ছোট ছেলে ও ছোট ছেলের বউয়ের সাথে গ্রামের আলাদা এক বাড়িতে থাকা শুরু করে। এভাবে একটা সুখের সংসার ভেঙে দুভাগ হয়ে যায়। একদিন হঠাৎ টুম্পা ভীষণ অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়। ডাক্তার দিদি, আমার মেয়ের কি হয়েছে? বেশ কয়েকদিন ধরে জ্বরে অসুস্থ হয়ে চোখ খুলতে পারছে না আমার মেয়ে, বলুন না। পরীক্ষা করে যা বুঝলাম, বাচ্চা মেয়েটার ভীষণ বাজেভাবে টাইফয়েড হয়েছে। ওর অবস্থা খুবই খারাপ। ও চিকিৎসা এভাবে করতে পারবো না। ওকে দ্রুত শহরের অন্যতম বড় হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করুন। ওর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, শিগগিরই করুন আপনারা। হ্যাঁ গো, এখন আমাদের কি হবে? আমার তো আমার মেয়ের চিকিৎসা করানোর মতো কোনো কিছুই নেই। আমাদের মেয়েকে কিভাবে সুস্থ করব? তুমি চিন্তা করো না, আমি থাকতে আমাদের মেয়ের কিচ্ছু হবে না। দরকার হলে আমাদের এই বাড়িটা বিক্রি করে আমাদের মেয়ের প্রাণ বাঁচাবো। এখন কান্নাকাটি করো না, যাই মেয়েটাকে নিয়ে হাসপাতালে যাই। এরপর মনিকা তার মেয়েকে শহরের একটা বড় হাসপাতালে ভর্তি করে। মিসেস মনিকা, আপনার মেয়ের অবস্থা খুবই খারাপ। তাছাড়া আপনার মেয়ের মনে হচ্ছে হার্টে একটা ছোট্ট ছিদ্র আছে। সব মিলিয়ে আপনার মেয়ের একটা অপারেশন করা লাগবে। এ কি বলছেন ডাক্তারবাবু? আমার মেয়ের হার্টে ফুটো আছে? তার মানে সেই অপারেশন করতে তো অনেক টাকা লাগবে। আমার কাছে তো অত টাকা নেই। দেখুন মিসেস মনিকা, অ্যাকচুয়ালি টাকা ছাড়া অপারেশন করতে পারবো না আমরা। এটা আমাদের পলিসির বাইরে। আমি আপনাকে 24 ঘন্টা টাইম দিচ্ছি, এর মধ্যে অ্যাজ সুন অ্যাজ পসিবল টাকার ব্যবস্থাটা করুন। জমিদার বাবু, আমার মেয়ের অবস্থা খুবই খারাপ, জীবন মৃত্যুর সাথে যুদ্ধ করছে। দয়া করে আমার বাড়িটা নিয়ে আমায় কটা টাকা দিন জমিদার বাবু। আমার আবার দয়ার শরীর, কিন্তু তোমার ওই ভাঙা বাড়ি নিয়ে আমার লাভটাই বা কি হবে? ঠিক আছে, যাও, তোমার বাড়িটা নিব। 50,000 টাকার বেশি দিতে পারবো না, বুঝেছো? এবার ভেবে দেখো কি করবে তুমি। এ কি বলছেন জমিদার বাবু? আমার বাড়িটা একটু ভাঙা, তাই বলে মাত্র 50,000 টাকা? অন্তত পক্ষে 2 লাখ টাকার দাম তো অবশ্যই হবে। লাখখানি টাকাই দিন আমায় জমিদার বাবু, দয়া করুন। দেখো বাপু, ওই ভাঙা বাড়ি কেনার কোনো ইচ্ছাই আমার ছিল না। তোমার মেয়ের কথা শুনে নিতে চেয়েছিলাম, এর থেকে বেশি দেওয়া সম্ভব না, বুঝলে তুমি? মনিকা আর অমল কোনো রাস্তা না পেয়ে ঈশ্বরের কাছে কান্নায় ভেঙে পড়ে। হ্যালো মিসেস মনিকা, আপনার মেয়ের আপডেট আছে, তাড়াতাড়ি এসে পড়ুন আমার সামনে। হঠাৎ আমায় জরুরি তলব দিলেন। আমার মেয়ে ঠিক আছে তো বলুন ডাক্তার? আপনার মেয়ে অবশ্যই ঠিক আছে। আপনার মেয়ের ট্রিটমেন্টের জন্য সমস্ত টাকার ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ, কি বলছেন ডাক্তারবাবু? আমি তো আমার মেয়ের চিকিৎসা করার জন্য কোনো টাকা দিইনি। তাহলে কে টাকা দিয়েছে? কে টাকা দিয়েছে সেটা আপনার মেয়ের ঘরে গেলেই দেখতে পারবেন মিসেস। হে কি, তোমরা এখানে? তার মানে তোমরাই আমার মেয়ের চিকিৎসার জন্য টাকা জোগাড় করে দিয়েছো? হ্যাঁ বৌমা, তুই এর আগের মতো ভালো না বাসলে কি হবে? আমরা তো টুম্পাকে আগের মতোই ভালোবাসি রে মা। কিন্তু তোমরা এত টাকা কোথা থেকে পেলে মা? বৌদি, ওই যে ধানি যে জমিটা পেয়েছিলাম সম্পত্তি ভাগাভাগিতে, ওই জমিটাই বেচে দিয়েছি, এই আর কি। হ্যাঁ দিদি, এত সহায় সম্পত্তি আমরা কি করব যদি সম্পত্তি নিজের পরিবারের মানুষের বিপদের কাজে লাগাতেই না পারি? হে ঈশ্বর,
আমার মেয়ের বিপদে তোমরা এসে দাঁড়ালে। আর আর আমি কিনা পাড়া প্রতিবেশীর কথায় তোমাদের সাথে কত অন্যায় করেছি আমি। তোমরা আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমায়। ওরে বৌমা, তোকে আমরা অনেক আগেই ক্ষমা করে দিয়েছি রে মা। একটা কথা সব সময় মনে রাখবি, বাইরের মানুষের কথা শুনে কোনো দিনও নিজের পরিবারের মানুষের সাথে সম্পর্ক নষ্ট করবি না। প্রতি সমাজেই এমন কুটনি প্রতিবেশী থাকে যারা সুখের সংসারে আগুন লাগিয়ে দেয়।